বলেছি ছেলেদের থেকে দূরে থাকবি। কানে যায় না আমার কথা? নাকি ছেলে মানুষ দেখলেই ঢলঢুলি করতে ইচ্ছে করে? কোনটা বল? দুই বাহু চেপে কথাগুলো বলে ওঠে জাঙ্কুক। তুই কিছুই বলছে না, শুধু কান্না করছে। কি রে, আমার কথার উত্তর দে। তোকে না আমি বলেছি কোনো ছেলের সাথে কথা বলবি না? কি হলো বল, বলেছিলাম কিনা? তাহলে তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করা? আজ আমি তো এমন হাল করব যে আর কোনোদিন আমার কথা অমান্য করার দুঃসাহস দেখাবি না। কথাটি শুনেই তে আটকে ওঠে, কারণ সে খুব ভালো করে জানে এখন তার সাথে কি হতে যাচ্ছে। কিন্তু সে এখন কি করবে? কি করে সে এখন এই পাগল ছেলেকে শান্ত করবে? কিছুটা ভেবে তে বলে ওঠে, অন্য সব ছেলেকে কেন? আমি তো তোমাকে দেখানোর জন্য। তে আর কিছুই বলতে পারছে না, কারণ জাঙ্কুক তার ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে এবং সাথে সাথে জাঙ্কুকের হাত তে কোমরে চলে যায়। তার সেখানে স্লাইড করতে থাকে। এদিকে তে যেন কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছে না। জাঙ্কুকের এমন উষ্ণ হাতের স্পর্শ তেকে পাগল করে দিচ্ছে। আর জাঙ্কুক সে তো তার ঠোঁটের অমৃত সুধা পান করতে ব্যস্ত। তো আর্মিরা, তোমরা বুঝতে পারছো না তো যে কি হলো বা কি হচ্ছে, বা কে এই জাঙ্কুক আর কেই বা এই তে? তো চলো আগে জেনে আসি। বনবনা নামক একটি গ্রাম, যার প্রসিদ্ধি গোটা বিশ্ব জুড়ে। কারণ এই গ্রামে মাত্র দুটি পরিবার থাকে। এরা বিশাল ধনী, দেশে বিদেশে এদের প্রচুর ব্যবসা রয়েছে। আর এই দুই পরিবার হলো কিম পরিবার এবং জিয়ন পরিবার। কিম পরিবারের মালিক কিম নামজুন ও স্ত্রী কিম সবজিন, আর তাদের দুই মেয়ে পার্ক জিমি ও কিম তেহং। এদিকে জিয়ন পরিবারের দুই ছেলে মিনইয়ং গিসুগা ও জিয়ন জাঙ্কুক। তাদের বাবা মা হলো কাই এবং লিসা। এখানে আরো একজন মানুষ থাকে যার নাম জেহো। সে হচ্ছে এই নামজুন ও কাইয়ের বিয়ে। জেহোর স্ত্রী আইন এবং তাদের একমাত্র মেয়ে জেনি, তারাও এই বাড়িতেই থাকে। আর এই দুই পরিবারের ভিত্তিস্থ হলো নামজুন এবং কাইয়ের মা জিসু। জিসুর নিজের ছেলে হলো কাই। নামজুন হলো কাইয়ের বন্ধু, কিন্তু জিসু নামজুনকে নিজের ছেলের মতো ভালোবাসে। কাইয়ের বড় ছেলে সুগা, বয়স 28, এখন তার বাবার সাথে ব্যবসা সামলায়। দেখতে অনেক হ্যান্ডসাম, ইন্ট্রোভার্ট, কিন্তু ভীষণ রাগী। সবসময় গম্ভীর মুখে থাকে, প্রয়োজন ব্যতীত কোনো কথাই বলে না। কাইয়ের ছোট ছেলে জিয়ন জাঙ্কুক, তার বয়স 25, এবার কলেজের শেষ বছর। তারপরে সেও তার বাবা দাদার মতো ব্যবসা সামলাবে। স্বভাব চঞ্চল ও বদমেজাজি, কিন্তু খুব রাগী। মাথায় একবার রাগ চেপে বসলে দিন দুনিয়ার কোনো খেয়ালই থাকে না। তাকে আর তার এই রাগকে কন্ট্রোল করতে পারে দুনিয়ার একমাত্র নারী। তাকে তোমরা বুঝিয়ে গেছো, সে আর কেউ না, কিম নামজুনের ছোট মেয়ে কিম তেহং। কিম নামজুনের বড় মেয়ে হলো জিমিন, যে জাঙ্কুকের বয়সী। একই কলেজে পড়ে ওরা। জিমিনকে দেখতে ভীষণই সুন্দর ও ভীষণ মিষ্টি মেয়ে, শান্ত স্বভাবের। কিন্তু যদি একবার রেগে যায় তাহলে দিন দুনিয়া এক করে দেয়। আর তে হলো অনার্স 3য় বর্ষের ছাত্রী, বয়স 21, খুবই সুন্দরী কিন্তু ডানপিটে। ডানপিটে হলে কি হবে, একজনের কাছে তার এই স্বভাব সুপ্ত অবস্থায় থেকে গেছে, প্রকাশ করার কোনো অবকাশই পায়নি। এবার গল্প ফেরা যাক। আজ কিম বাড়িতে খুশির ঝলক, সবার মুখে হাসি। তবে নাই বা কেন, আজ যে কিম নামজুনের বড় মেয়ে জিমিনার বিয়ে, কিম নামজুনের বিজনেস পার্টনার বুগামের ছেলে সুবিনের সঙ্গে। সেই বিয়েতে তে সাজগোজ করে আসে, আর তাকে দেখে সব ছেলে ক্রাশ নামক জিনিসটা খেয়ে ফেলে। সুবিনের এক ফ্রেন্ড তখন এগিয়ে এসে তের সাথে কথা বলতে চায় এবং হ্যান্ডশেক করে, আর এটাই জাঙ্কুক দেখে ফেলে। তারপর কি কি হয় তোমরা তো জানো। প্রায় 10 মিনিট পর তে
ছেড়ে দেয় আর দুজনেই হাঁপাতে থাকে। তে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়া। কিন্তু জাঙ্কুক কিছু না বলে আবার ঠোঁটে চুমু আঁকতে থাকে। চুমু খেতে খেতে আস্তে আস্তে বিছানার দিকে চলে যায়। ও, তোমাদের তো বলাই হয়নি, জাঙ্কুক থেকে টেনে তের বেডরুমে নিয়ে এসেছিল। কিস করা অবস্থায় তেকে বিছানায় শুইয়ে দিয়ে তের ঠোঁট ছেড়ে কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, তে পাখি, তুই নেশা ধরালে আমার মনে আর দেহে। এবার যতক্ষণ না এই নেশা শান্ত হবে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না বলি তের বলে আবারও মুখ ডোবায়। এক হাত দিয়ে তের পেটে স্লাইড করতে থাকে, কিন্তু তে বাধা দিতে চেয়েও বাধা দিতে পারছে না, কারণ সে জানে সে যদি এখন বাধা দেয় তাহলে তার ঠিক কি অবস্থা হবে। তাই তেও জাঙ্কুকের সাথে রেসপন্স করতে থাকে। জাঙ্কুক যেন তেতে হারিয়ে গেছে, গলা থেকে মুখ তুলে আবারও তের ঠোঁটে ডুব দেয়। তো আর্মি এরা রোম্যান্স করতে থাকে, আমরা অন্যদিকটায় যাই। নিজের রুমে সাজগোজ করে তৈরি হয়ে বসে আছে জিমিনা। পরীর মতো সুন্দরী লাগছে। জিমিনা কিছু একটা চিন্তায় মগ্ন, তখনই হঠাৎ রুমের দরজা খুলে প্রবেশ করে সুগা। আর সামনে লাল টুকটুকে শাড়ি পরা লাল পরীকে দেখে থমকে যায়। বুকের ভেতর তোলপাড় হতে শুরু করে। সুগা মনে মনে ভাবে, এই সৌন্দর্য, এই রূপ শুধু আমি উপভোগ করব, অন্য কারোর সাহসও নেই তোকে বিয়ে করার। জিমি সুগাকে দেখে ধরা গলায় বলে, সুগা ভাইয়া। জিমিনের কথা শুনে সুগার ধ্যান ভাঙে আর বলে ওঠে, মামুনি বলেছেন তোমাকে রেডি থাকতে, আর কিছুক্ষণ পরে তোমাকে ডাকা হবে। কথাটি বলে সুগা চলে যায়। জিমি এক খুব কষ্ট নিয়ে বলে ওঠে, বর্তমানে দুনিয়ার নাম্বার 1 ইয়ং বিজনেসম্যান, যে কিনা মানুষ দেখেই ঠিক বুঝতে পারে কার সাথে ব্যবসা করলে লাভবান হবে আর কার সাথে নয়। সেই ছেলে কিনা আমাকে এতবার দেখার পরেও আমার চোখে ভালোবাসা দেখতে পায় না, সত্যি হাস্যকর ব্যাপার। এভাবেই দেখতে দেখতে সময় চলে যায়, প্রায় 2 ঘন্টা কেটে যায়। জিমি নিজের রুমে বসে বসে বোর হচ্ছে আর বারবার ভাবছে, এতক্ষণ হয়ে গেল কেউ ডাকতে আসছে না কেন, আর কিছুক্ষণ ধরে বাইরে তো কিসের আওয়াজ হচ্ছে। আমি কি গিয়ে একবার দেখবো কিছু হয়েছে নাকি। এভাবে আরো কিছু সময় পার হয়ে যায়, কিন্তু বিয়ে বাড়ি কোনো হই হুল্লোড়ে জিমিনের কানে আসে না, না জিমিনকে কেউ নিতে আসে না। গিয়ে একবার দেখি কি হলো, আর কতক্ষণ আমি এভাবে বসে থাকবো। যাই হোক, জিমির রুম থেকে বাইরে বেরিয়ে এলে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত, কিন্তু কোনো আত্মীয় স্বজন বা কোনো প্রেস মিডিয়ার লোক কিছুই নেই। কেমন যেন সব শূন্য শূন্য লাগছে। জিমি ড্রয়িং রুমে উপস্থিত হতে দেখে সোফায় যিশু মাথা নিচু করে বসে আছে। এক পাশের সোফায় কাই, নামজুন ও চেহুক বসে আছে, আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে লিসা, জিন ও আয়ু। অন্যদিকে সোফায় বসে আছে তার হবু শ্বশুরবাড়ির লোক বুগা, তার স্ত্রী রোজ এবং তাদের ছেলে সুরিন। অন্যদিকে জেনি তেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর তে কাঁদছে। আরেকটা সোফাতে রাগী মুখে জাঙ্কুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে, সাথে সুগাও। তেকে কাঁদতে দেখে জিনি এগিয়ে যায়, তেকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তে? বনু আমার, কাঁদছিস কেন? বল কি হয়েছে? তখনই বুগান বলে ওঠে, মিস্টার নামজুন, কি ভাবলেন? আপনার কোম্পানির 50% শেয়ার তাহলে আমার ছেলে সুবিধার নামে করে দিচ্ছেন তো? নইলে কিন্তু এই বিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর আজ যদি আপনার মেয়ের বিয়ে না হয় তাহলে তো পুরো মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে আপনার। আর তাছাড়াও আপনার ছোট মেয়ে যে কেলেঙ্কারি করেছে, তারপরে আমার মনে হয় না সেটা জানার পর আপনাদের মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হবে বলে। মিস্টার নামজুন কিছু চেয়েও বলতে পারছেন না, শুধু নীরবে চোখের জল ফেলে যাচ্ছেন। এদিকে জিমি কিছুই বুঝতে পারছে না কি হয়েছে না হয়েছে। তখনই জেনি জিমিকে সাইডে নিয়ে গিয়ে বলতে থাকে কি হয়েছে। সব শুনে জিমি
না, এত কিছু কি করে হয়ে গেল? তো আর্মিরা, তোমরা ভাবছো তো কি হলো? তো চলো দেখে আসি। ফ্ল্যাশব্যাক। আসলে জাঙ্কুক তেকে রুমে নিয়ে এসে দরজা ভিজিয়ে দিয়েছিল, কিন্তু লাগাতে ভুলে গেছিল। আর সেই সুযোগটাই যেন কেউ নিয়েছে, কিন্তু কে নিয়েছে তা জানা নেই। জাঙ্কুক যখন তেকে প্যাশনেটলি লিপ কিস করছিল, তখনই দরজা খুলে পরিবারের সবাই ঢুকে পড়ে। কেউ নাকি নিচে গিয়ে বলেছে জাঙ্কুক নাকি তের সাথে জোর জবরদস্তি করছে। তাদের এই অবস্থায় দেখে বাড়ির সবাই যেন পাথর হয়ে যায়। বুগানের স্ত্রী রোজ বলে ওঠে, এরকম পরিবারে সে তার ছেলের বিয়ে দেবে না। আরো বলে তিনি কি দুশ্চরিত্রা। কিন্তু বুগান তখন কিছু একটা ভেবে বলে ওঠে, মিস্টার নামজুন যদি তার সম্পত্তি 50% তার ছেলে সুবিধার নামে লিখে দেয়, তাহলে তিনি এই বিয়ে করাতে রাজি আছেন। এদিকে পরিস্থিতি অনুকূল নয় বুঝতে পেরে সুগা সব মিডিয়া, প্রেস এবং বাকি সব আত্মীয় স্বজনদের খাবার খেতে পাঠিয়ে দেয় আর বলে জিমিনকে পার্লারের লোকেরা সাজাচ্ছে, তাই আরো একটু কিছুটা সময় যাবে। সবার মাঝখান থেকে রোজ বলে ওঠে, কি হলো মিসেস কি, কিছু বলছেন না যে? আরে বলবেনই বা কি করে, আপনার ছোট মেয়ে যা করেছে তার উপর আর কিছু বলার আছে আপনার? তা বলছি আপনার বড় মেয়েও বুঝি এমন, তারও কি কারোর সঙ্গে? ব্যাস, এনাফ ইজ এনাফ। অনেক সহ্য করেছি আপনাদের, আর নয়। এক্ষুনি বেরিয়ে যান এই বাড়ি থেকে, আর যেন আপনাদের মুখ আমি না দেখি। আর আজ থেকে কিম এন্ড জিওন ইন্ডাস্ট্রির সাথে আপনাদের যত ডিল আছে সব ক্যান্সেল। কি হলো, যাচ্ছেন না কেন? এবার যদি না যান তাহলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে আমরা বার করে দেব। সুগা গর্জন করে বলে ওঠে। সবাই স্তব্ধ হয়ে যায়, আর বুগান তার আগে ফুঁসে বলে ওঠে, মিস্টার সুগা, আপনি কিম পরিবারের হয়ে কথা বলছেন কেন? আমি মিস্টার নামজুনের বড় ছেলে, উনি আমার বাবার মতো, আর উনি আমাকে তার নিজের ছেলে বলেন, তাই এবার আপনি আসতে পারেন। বুগান মিস্টার নামজুনের দিকে তাকিয়ে দেখলেন উনি এখনো মাথা নিচু করে বসে আছেন। বুগান কিছু না বলে চলে গেল, তার পেছন পেছন রোজি ও সুবিনা চলে গেল। সুগা আস্তে করে মিস্টার নামজুনের দিকে এগিয়ে গিয়ে ওনার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। বলল, পাপাই, আমি জিমিনাকে বিয়ে করতে চাই, আশা করি তাতে তোমার কোনো আপত্তি নেই। তাই তখন বলে ওঠে, এই না হলে আমার ছেলে। সাব্বাস বেটা। তখনই জিসু বলে ওঠে, সবাই বাইরে এসো। বাইরে থাকা প্রেস ও মিডিয়া ও সমস্ত মানুষদের উদ্দেশ্য করে জিসু বলতে থাকে, আজ এখানে আমার নাতনি জিমিনের সাথে মিস্টার বুগানের ছেলে সুবিনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেই বিয়ে হবে না। কথাটি শুনে পুরো মানুষ স্তব্ধ হয়ে যায়, সবাই কানাঘুষাও করতে থাকে। আবারও জিসু বলে ওঠেন, কিন্তু আজ এখানে বিয়ে হবে, তাও একটা নয়, দুটো। আমার বড় নাতি সুগার সঙ্গে জিমিনের এবং ছোট নাতি জাঙ্কুকের সঙ্গে তের। এই কথা শুনে জাঙ্কুক তো ভীষণই খুশি হয়, সাথে সুগাও। দেখতে দেখতে তাদের ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। বাসর রাতে তে বসে আছে, জাঙ্কুক দরজা খুলে ঢুকে দেখে তে চুপটি করে বসে আছে। জাঙ্কুক আস্তে করে তের কাছে এসে বসে। তের হাতটা ধরতে যেতে তে বলে ওঠে, আচ্ছা আপনি এসে গেছেন, চলুন শুরু করা যাক। বলেই তে নিজের গায়ের জামা কাপড় খুলতে শুরু করে। জাঙ্কুক অবাক হয়ে বলে, তুই কি করছো? কেন বুঝতে পারছো না কি করছি? আরে সব সময় তো তুমি আমার শরীরে দিওয়ানা থাকো, পাগল হয়ে যাও। আমার থেকে দূরে থাকলে আমার নিচে পাগলামি শুরু করো, তাহলে কি হলো? এখন এসো। এবার জাঙ্কুক রেগে তেকে একটা চড় মেরে বলে, হ্যাঁ আমি তো নেশায় আসক্ত, তার মানে এই না যে আমি তো শরীরের নেশায় আসক্ত। তুমি আমার ভালোবাসাকে এতটা নোংরা বলতে পারলে? ওকে, আজ থেকে জিওন জাঙ্কুক তোমাকে কথা দিল, কোনো দিন তোমার ছায়া
বসেই কাঁদতে শুরু করলো। অন্যদিকে জিমি সুগার রুমে ফুলের সাজানো বিছানাতে বসে আছে আর ভাবছে, সুগা আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল, এটা কি করে হয়? হবে নাই বা কেন? সে তো তার পাপাইয়ের সম্মান বাঁচাতে গিয়েই বিয়েতে রাজি হয়েছে, তাছাড়া আর কি বা হবে? তখনই রুমের দরজা খুলে সুগা প্রবেশ করে আর জিমিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। বলেই সুগা কাবার থেকে নিজের একটা টি-শার্ট আর একটা গেঞ্জি বার করে রুমের থেকে বেরোতে যাবে। তখন দেখে জিমিন এখনো বসে আছে। তাই সুগা আবারও বলে ওঠে, কি হলো? আমি কি বললাম কথা কানে যায়নি? বসে আছো কেন? আসলে আমার তো এখানে কোনো ড্রেস নেই, আমি ফ্রেশ হয়ে কি করবো? ওই যে দেখছো একটা পিঙ্ক ডোর, সেটা খুললেই তুমি তোমার প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। কথাটি বলে সুগা বেরিয়ে যায়। এদিকে জিমি ওই পিঙ্ক কালারের দরজা খুলে অবাক হয়ে যায়। এটা একটা ছোট্ট রুম, আর সেই রুমে মেকআপ, ব্যাগ, শু আর ড্রেস ভর্তি। ও মাই গড, এটা কি? এত কিছু! জিমি ধপ করে নিচে বসে পড়ে আর কাঁদতে থাকে। তাহলে এতদিন ধরে আমার ভাবনাটাই সঠিক? তবে সুগার মনে অন্য কেউ আছে? তবে কি সে তার পাপাইয়ের মান সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছে? কিছুক্ষণ জিমি ওভাবে বসে থেকে তারপরে একটা ড্রেস নিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে যায়। এদিকে জাঙ্কুক তার প্রাইভেট রুমে একটার পর একটা জিনিস ভাঙচুর করছে আর বলছে, আমি তোমার শরীরকে ভালোবাসি নাতে, তোমার শরীর আমার নেশা নয়, তোমার সবকিছুই আমার নেশা। কেন বোঝো না তুমি? তুমি কি না আমাকে? আই হেট ইউ তে, হেট ইউ। সুগার রুমে ঢুকে জিমিনকে বাথরুমে আর রুমে দেখতে না পেয়ে সোজা ব্যালকনিতে চলে যায়। সেখানে জিমিন দাঁড়িয়ে আছে। সুগাকে পিছন থেকে জিমিনকে জড়িয়ে ধরে। তখনই জিমিন বলে ওঠে, কাকে ভালোবাসতেন? কে সেই ভাগ্যবতী রাবণী, যার জন্য এত সুন্দর করে ওই পিঙ্ক রুম ডেকোরেট করা? আছে কেউ স্পেশাল? তাহলে আমায় কেন বিয়ে করলে? সুগা কিছু না বলে জিমিনকে নিজের দিকে ঘুরিয়ে জিমিনের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। প্রায় 5 মিনিট ধরে প্যাশনেটলি কিস করার পর জিমিনের ঠোঁট ছেড়ে দিয়ে বলে ওঠে, তাকে ভালোবাসি, তার জন্য ওই রুম রেডি করেছি, এসবে মন না দিয়ে তুমি আমাকে মন দাও, আমি তোমার স্বামী। আজ আমাদের বাসর, আর আমি আমার স্বামীর অধিকার চাই। জিমিন কিছু বলতে যাবে, তখন সুগা জিমিনের ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে ওঠে, হুস, আমাকে বাধা দেওয়ার একদম চেষ্টা করবে না। দীর্ঘ 28 বছর ধরে ভার্জিন থাকার পর বাসর করার সুযোগ পেয়েছি। তা তুমি যদি আমার সঙ্গে তাল নাও মেলাও, তাও আমি তোমায় জোর করে হলেও আমার নিজের করে নেব। কথাটি বলেই সুগা জিমিনকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে আসে। কোল থেকে নামিয়ে রুমের সব লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে জিমিনের কাছে এসে আবারও ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আর দুজনে ডুবতে ভালোবাসার এক আদিম খেলা। প্রায় 2 ঘন্টা ধরে সুগা নিজের চাহিদা মিটিয়ে যাচ্ছে, তাও যেন থামছে না। এদিকে জিমিন দেখায় কাঁদছে, কিন্তু সেদিকে যেন সুগার কোনো খেয়ালই নেই। সে তো নিজের চাহিদা মেটাতে ব্যস্ত। সুগা, ব্যথা লাগছে তো, এবার ছাড়ো, এতক্ষণ তো করলে, আর না প্লিজ, আমি আর পারছি না। হঠাৎ সুগার কি হলো কে জানে, সে নিজের স্পিড আরো বাড়িয়ে দিল। বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় অন্য কাউকে বিয়ে করতে রাজি হতে? কি করে তুমি অন্য কারোর সামনে সেজে বসতে পারো? কি করে তুমি অন্য কোনো ছেলের জন্য নিজের হাতে খাবার বানাবে? কি করে বলো? অ্যানসার মি, ড্যাম ইট। সুগা, কি করছো আর কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। সুগা জিমিনকে কিছু বলতে না দিয়ে তার ঠোঁট আঁকড়ে ধরে কামড় দিতে থাকে।
তারপর গলায় বুকে গোটা শরীরে কামড়ে কামড়ে ভরিয়ে দেয়। এদিকে এত ব্যথা সহ্য করতে না পেরে জিমি অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে সে ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে নিচে এসে দেখে লিসা কাঁদছে, সাথে কাই লিসাকে সান্ত্বনা দিচ্ছে। যিশু নিজের উপর দোষারোপ করতে করতে বলে, সব দোষ আমার। আমি যদি কাল জোর করে তের সাথে বিয়ে না দিতাম তাহলে আজ জাঙ্কুক বাড়ি ছেড়ে চলে যেত না। কথাটা শুনে তে ধপ করে নিচে বসে পড়ে। সে যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। তবে কি কাল রাতে সে একটু বেশি বলে ফেলেছে? এটা তো সত্যি যে জাঙ্কুক তার শরীরকে না, তেকে ভালোবাসে, সেটা তো তে নিজেও জানে। তাহলে সে কি করে এমন ভুল করে? তখনই সিঁড়িতে সুগা নিচে নামতে নামতে বলে, জাঙ্কুক চলে গেছে মানে? কোথায় গেছে? তখনই যিশু একটা চিঠি সুগার হাতে ধরিয়ে দেয়, যেটা জাঙ্কুক লিখেছিল। সেই চিঠিতে লেখা ছিল শুধু, কেউ যেন তার খোঁজ না করে, তার সময় হলে সে ফিরে আসবে। আর যিশু তের দিকে এগিয়ে এসে তের হাতে একটা খাম ধরিয়ে দেয়, বলে, এইটা জাঙ্কুক তোমাকে দিতে বলেছে। তে খামটা নিয়ে রুমে আসে আর খুলে দেখে তার ভিতরে একটা চিঠি আর ডিভোর্স লেটার, আর সেই পেপারে জাঙ্কুকের সই। এটা দেখে তের পায়ের তলা থেকে মাটি সরে যায়। চিঠিটা খুলে পড়তে শুরু করে তে, প্রিয়তে, তোমাকে আমি সারা জীবনের মতো মুক্তি দিলাম। এমন কাউকে নিজের জীবনে জায়গা দিও যে তোমাকে ভালোবাসে, তোমার শরীরকে নয়। এই জীবন জাঙ্কুক এই দোয়াই করলো উপরওয়ালার কাছে, এটি তোমার অপ্রিয় জাঙ্কুক। চিঠিটা পড়ে তে অজ্ঞান হয়ে যায়। দেখতে দেখতে কেটে গেছে 7টা বছর। আজ অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বনো বনোয়া গ্রামের সেই বিশাল 2 ম্যানশন আজ পরিত্যক্ত। জিওন আর কিম ইন্ডাস্ট্রি মিলে আজ একটাই ইন্ডাস্ট্রি হয়েছে, যার নাম অগাস্টি ইন্ডাস্ট্রি, যার একচ্ছত্র মালিক মিস্টার মিন ইয়ুঙ্গি সুগা। সুগা বর্তমানে সাউথ কোরিয়ার সিওল সিটিতে বিশাল বড় একটা ম্যানশন বানিয়েছে। সেখানে এখন সবাই থাকে। পাই, লিসা আর নামজুন ওয়ার্ল্ড ট্যুরে গেছে। সুগা আর জিমিনের একটা মেয়ে বেবি হয়েছে, যার নাম মোচি, বয়স 4 বছর। আর তে, তার খবর তো কেউ জানে না। আসলে তে সেদিন অজ্ঞান হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। জ্ঞান ফেরার পর তে একটা চিঠি লিখে সেখান থেকে চলে যায়। সেই চিঠিতে লেখা ছিল, তারা কেউ যেন তের খোঁজ না করে। কিন্তু সবাই তাকে অনেক খুঁজেছে, পায়নি। জাঙ্কুককেও খুঁজে পায়নি। আসলে যে ইচ্ছে করে হারিয়ে যায়, তাকে কি আর চাইলেও খুঁজে পাওয়া যায়? যিশু ভীষণ অসুস্থ। ডাক্তার বলেছে সে আর বেশি দিন বাঁচবে না। একদিন রাতে সুগা যিশুর কাছে আসে, আর যিশু সুগাকে বলে সে যেন একবার জাঙ্কুকের সাথে তার দেখা করিয়ে দেয়, না হলে যে সে মরেও শান্তি পাবে না। আর সুগাও যিশুকে কথা দেয় সে জাঙ্কুককে ফিরিয়ে আনবে। এদিকে সুগা অনেক খোঁজাখুঁজি পর জাঙ্কুকের খোঁজও পায়। সুগাও জাঙ্কুককে জানায় যিশুর শরীর ভীষণ অসুস্থ। সেটা শুনে জাঙ্কুক আসতে বলে। আর ওদিকে আরএন, জিন, লিসা ও কাই সবাই ট্যুর থেকে ফিরে আসে, কারণ যিশু নাকি তাদের সাথেও দেখা করতে চায়। কিন্তু এত কিছুর মধ্যেও চেষ্টা করে সুগা তের কোনো খোঁজই পায় না। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। 1 মাস পরে জাঙ্কুক দেশে ফিরে আসে। বাড়ির সবার সাথে আলাপ হয়, কিন্তু তে তাকে কোথাও দেখতে পায় না। ভাবে তে হয়তো এতদিন বিয়ে করে নিয়েছে। জাঙ্কুক যিশুর সাথে কথা বলছে। যিশু বলে ওঠে, আমার ওরকম সিদ্ধান্তের জন্যই তো তুই দেশ ছেড়ে চলে গিয়েছিলিস। দাদু ভাই, আমি বুঝতে পারিনি তুই তেকে বিয়ে করতে চাসনি। হোক, কোনো ব্যাপার না সোনা, তুই তো এখন আর এ বাড়িতে থাকে না। এবার তো নিশ্চয়ই তুই আমাদের সাথে থাকবি। এবারের মতো তোর এই বুড়ি দিদাকে মাফ করে দে, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। আহ দিদুন, কি বলছো কি? তখনই রুমের ভেতর সুগা ঢুকতে ঢুকতে বলে, হ্যাঁ জাঙ্কুক, তুই আর কোথাও যেতে পারবি না। এবার ব্যবসাতেই তো তোকেও নিতে হবে। আমি একা হাতে এত বড় ব্যবসা সামলাতে পারছি না।
ওকে, ঠিক আছে দা, আমি এখন থেকেই ব্যবসা সামলাবো। নাও ইউ অল আর হ্যাপি। সবাই হ্যাপি। আচ্ছা বাবা, তোরা সবাই বনো বনো বাংলো ছেড়ে এখানে কেন আছিস? আসলে জাঙ্কুক দ্বিগুণ বলেছে, যতদিন পর্যন্ত না পরিবারের সবাই এক হয় ততদিন ওই বাড়িতে কেউ যাবে না। ও আচ্ছা, বুঝেছি। তা এবার তো আমি চলে এসেছি, এবার নিশ্চয়ই যাওয়া যাবে ওখানে। না রে জাঙ্কুক, যাওয়া যাবে না। কেন? কারণ তে তো নেই। তাকে যতদিন পর্যন্ত না খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত কেউই আমরা যেতে পারবো না। হোয়াট? মানেটা কি দাদা ভাই? তে নেই, তেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে তে কোথায়? তখন সুগা জাঙ্কুককে সবটা খুলে বলে। সব শুনে তো জাঙ্কুক যেন স্তব্ধ হয়ে যায়। তখন রুমে তাদের মা লিসা আসে, জাঙ্কুককে নিজের সাথে নিয়ে যায়। তার নাকি জাঙ্কুকের সাথে কোনো জরুরি কথা আছে। ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, চোখ দিয়ে টক টক করে জল পড়ছে, আর কিছুক্ষণ আগে তার মায়ের কথাগুলো ভাবছে। আসলে লিসা জাঙ্কুককে টেনে ছাদে নিয়ে আসে, আর জাঙ্কুককে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখো জাঙ্কুক, আমি এখন যে কথাগুলো বলবো তা কিন্তু মন দিয়ে শুনবে, তারপর তোমার যা ভালো মনে হয় তাই করবে। মা, তুমি আমাকে তুমি করে বলছো কেন? আসলে তুমি কাজটাই এমন করেছো। যাই হোক, শোনো, একটা মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা দামি জিনিসটা হলো তার চরিত্র। আর কেউ যখন তার সেই চরিত্র নিয়ে প্রশ্ন করে তখন সেই মেয়ের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। মানছি, সেদিন রাতে কেউ তোমাকে যা বলেছে সেটা অন্যায়। জানি সে ভুল করেছে, কিন্তু তোমার বোঝা উচিত ছিল তার মানসিক পরিস্থিতি। এখন ভাবছো তো আমি কি করে জানলাম? সে কথাটা না হয় আমি বলি। লিসাও জাঙ্কুকের দিকে এগিয়ে আস্তে আস্তে কথাটি বলে জিন। মামনি, তুমি? হ্যাঁ আমি। আসলে কি বলতো, সেদিন যখন তের হাসপাতালে জ্ঞান ফিরেছিল তখন আমরা ছিলাম তের সাথে, আর ওর জ্ঞান ফেরার পরে ও সাথে সাথে আমাদেরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়, তোমাদের মধ্যে থাকা সব ঘটনাও বলে দেয়, আর বলে সে নাকি আর এখানে থাকতে চায় না, তাই আমরাও তাকে যেতে দিয়েছি। মামনি, তুই কোথায়? আমি তোকে ফিরিয়ে আনবো, তুমি শুধু বলো তুই কোথায়। মা, তুমি বলো না তুই কোথায়, তোমাকে পায়ে পড়ছি, প্লিজ বলো। তখনই জিন জাঙ্কুকের হাতে একটি খাম ধরিয়ে বলে ওঠে, যাওয়ার আগে তুই এটা আমাকে দিয়ে গেছিল, বলেছিল যদি কখনো তুমি এর খোঁজ করো তখন যেন এই চিরকুটটা আমি তোমাকে দিই। জাঙ্কুক চিরকুটটা খুলে পড়তে থাকে। পরন্ত বিকেলে ঝলসে যাওয়া বালিশ উত্তাপের পর ঠান্ডা হওয়ার অপেক্ষা যেমন সবাই করতে থাকে, তেমনি আমিও সানসেটের চরে বসে তোমার অপেক্ষা করব। এটি তোমার তে, আমি যেভাবেই হোক তোমাকে ফিরিয়ে আনবোতে। এবার এই সময় কাটতে থাকে, প্রায় 2 মাস পেরিয়ে যায়। সারা দেশ খুঁজে ফেলেও তের কোনো খোঁজই পাওয়া যায় না। জাঙ্কুক অনেকবার জিনো লিসাকে বলে তে কোথায় আছে, তাদের পাও ধরে, কিন্তু তারা বলে তারা কেউ কিছুই যায় না। আর সে চিরকুটের মানেও জাঙ্কুক বের করাতে পারে না। এরকমই এক সন্ধ্যাবেলা জাঙ্কুক বাড়ি ফিরে সোফায় বসে পড়ে আর তাকিয়ে দেখে জিমিনা মোচিকে খাওয়াতে চাইছে, কিন্তু মোচি খাবে না বলে সারা ঘর দৌড়াচ্ছে। না না, আমি খাবো না, আমি সমুদ্র দেখতে যাব, নিয়ে চলো না। তখন জিমি আবারও বলে ওঠে, ওকে ঠিক আছে, আমি তোমার পাপাকে বলবো, পাপা পরে আমাদের নিয়ে যাবে, এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও তো। না না না, আমি এখনই খাবো, তুমি পাপাকে বলো। না মুচি সোনা, তা হয় না, বললাম তো তোমার পাপা পরে তোমাদের নিয়ে যাবে। কিন্তু মুচি কোনো কথাই শোনে না, সে এখনই ঘুরতে যাবে। অবশেষে জাঙ্কুক জানায় সে মুচিকে নিয়ে ঘুরতে যাবে। মুচিও অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা তারা সমুদ্র দেখতে যায়, সারাদিন অনেক মজা করে। রাতে ফেরার পথে ভীষণ বৃষ্টি হয়, তারা বাড়ি ফিরে যেতে পারে না। কাছের একটি বৃদ্ধাশ্রমে তারা আশ্রয় নেয়।
বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার তাদের থাকার একটা রুম করে দেয়। তারা খাবে কিনা জিজ্ঞাসা করলে তারা বলে হ্যাঁ। কিছুক্ষণ পরে কেয়ারটেকার তাদেরকে 2 প্লেট বিরিয়ানি দিয়ে যায় আর বলে আসলে কিছু মনে করবেন না, বিরিয়ানির সাথে আর কিছুই দিতে পারলাম না, আসলে যে রান্না করে তার শরীরটা না খুব একটা ভালো নেই তাই। আরে না না ঠিক আছে। তারপর কেয়ারটেকার সেখান থেকে চলে যায়। তারপর জাঙ্কুক ও জিমিন মিলে খাবার খেতে শুরু করে। একবার খাবারটা মুখে নিয়ে তারা একে অপরের দিকে চাওয়াচাই করতে থাকে। জাঙ্কুক কিছু না বলে উঠে রুম থেকে বেরিয়ে সোজা কেয়ারটেকারের রুমে যায় আর বলে আমার তে কোথায়, বলুন তো তে কোথায়? আপনি তেকে চেনেন? আশ্চর্য, এই 7 বছরে প্রথম কেউ তার খোঁজ করলো, কিন্তু তাকে তো আপনি এখন এখানে পাবেন না। কেন? আসলে তিনি প্রতিদিন সকাল 8টায় আসেন আর বিকেল 4টায় চলে যান। কোথায় যায়? সমুদ্রের ধারে। এই 7 বছর ধরে তিনি প্রতিদিন সমুদ্রের ধারে গিয়ে অপেক্ষা করেন কারোর জন্য, আবার সেখানেই ঘুমিয়ে যান। তখনই জাঙ্কুকের তেল লেখা চিরকুটের কথা মনে পড়ে আর 2 এ 2 4 হয়ে যায়। তখনই জাঙ্কুক মনে পড়ে তারা কোথায় এসেছে। এটা তো তের প্রিয় জায়গা। জাঙ্কুক সেই অবস্থায় দৌড় দেয়। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সমুদ্রের ধারে পৌঁছে দেখে এক রমণী আকাশের দিকে তাকিয়ে গান গাইছে। এই গলা তো জাঙ্কুকের এত চেনা, এটাই তো তে। জাঙ্কুক যতই তের দিকে এগিয়ে যেতে থাকে গানটা ততই জোরালো হয়। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারই দেখিতে পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। তে যেন থমকে যায়। এটা সেই চিরচেনা স্বর। পেছনে করে তাকিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে বলে ওঠে আবারও তুমি আমার কল্পনায় এসেছো জাঙ্কুক, এক্ষুনি তোমাকে ছুতে গেলেই তুমি হারিয়ে যাবে। বলেই তে আস্তে করে ঢলে পড়ে। জাঙ্কুক তখন সাথে সাথে তেকে জড়িয়ে ধরে আর দেখে তের গোটা শরীর জ্বরে পড়ে যাচ্ছে। তাই কোনো মতে তেকে সেদিনকে আশ্রমে নিয়ে আসে। তারপর 3 দিন ধরে তে ভীষণ অসুস্থ থাকে। বাড়ির সবাই সেখানে আসে এবং তেকে এক প্রকার জোর করে বাড়ি নিয়ে যায়। আসলে সেদিন রাতে ওই বিরিয়ানিটা তের হাতের বানানো ছিল। তারা খেয়েই সেটা বুঝতে পেরেছিল। প্রায় 1 সপ্তাহ পর তে এখন পুরোপুরি সুস্থ। এর মধ্যে জাঙ্কুক এসে অনেকবার তের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু তে কোনো রকম কথা বলেনি। আজ আবারও জাঙ্কুক তের কাছে ক্ষমা চাইতে এসেছে। তে আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। কিন্তু বরাবরের মতো তে এবারও কোনো কথা বলে না। তখনই রুমে সুগা ঢোকে আর জাঙ্কুককে বাইরে যেতে বলে। তের উদ্দেশ্যে বলে ওঠে দেখো তে, আমি তোমার সত্যিটা জানাতে চাই। আসলে আমি জিমিনকে ভালোবাসতাম। তাকে দেখে আমিও বুঝতে পারতাম সেও আমাকে ভালোবাসে, কিন্তু সুবিনের সাথে বিয়ে ঠিক হওয়ায় আমার মাথা কাজ করছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। তখনই আমি জেনির সাহায্য নিই। জেনি আমায় আশ্বস্ত করে বলেছিল সে কিছু একটা করে এই বিয়েটা আটকে দেবে, কিন্তু আমি বুঝতে পারিনি সে এরকম একটা কাজ করবে। আসলে জেনি জাঙ্কুককে ভালোবাসতো, তাই সে এমনটা করেছিল। পরে যখন তোমাদের বিয়ে হয় তখন জেনি সুসাইড করে আর পরে মারা যায়। আর তার সাথে আয়ু আন্টি এখন কোমায় আর জেহোবা আঙ্কেল প্যারালাইজড হয়ে গেছে। আই এম সো সরি তে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। বলেই সেখান থেকে সুগা চলে যায়। আর এদিকে কেউ জাঙ্কুককে মাফ করে দেয়। তাদের আবারও ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। বাসর রাতে বসে আছে তে। জাঙ্কুক রুমে প্রবেশ করে সোজা এসে তেকে জড়িয়ে ধরে আর বলে আমি মনে হয় ইতিহাসের প্রথম বর যে কিনা বিয়ের 7 বছরেও ভার্জিন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আমার নাম লেখা হয়ে থাকবে, বুঝলে? যা কি যে বলো না। বাহ, আমার বউ লজ্জা পাচ্ছে বুঝি? তো বউ চলো এবার বাসরটা সেরে নি। বলি তেকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে রুমের লাইট অফ করে দেবে।